আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ট্যালির ইন্ট্রোডাকশন এবং ট্যালি প্রাইমকে কিভাবে তোমরা ডাউনলোড করবে এবং ইনস্টল করবে। আজকে আমরা ট্যালিকে আরেকটু ভালোভাবে জানতে চলেছি। দেখো, ট্যালি প্রাইমকে ইউজ করার আগে তোমাকে কিছু বুঝতে হবে অ্যাকাউন্টেন্সির ভাষা। যেহেতু ট্যালি প্রাইম একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাকাউন্টেন্সির ভাষা সম্পর্কে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে হবে। এতে সুবিধা কি হবে, ট্যালি প্রাইম কিন্তু আমাদের কাছে অনেকটাই কিন্তু সোজা হয়ে যাবে। তো প্রথমে আজকের ক্লাসে আমরা বুঝবো কি কিছু অ্যাকাউন্টেন্সির ভাষা, যাতে আমাদের পরবর্তীকালে ট্যালি প্রাইম করতে গেলে কোনো রকম অসুবিধা না হয়। তো আমি এই পুরো কাজটাকে একটা প্রেজেন্টেশনের সাহায্যে বোঝাচ্ছি, যাতে তোমাদের বুঝতে অনেকটাই কিন্তু সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। দেখো, ট্যালি প্রাইমকে বোঝার জন্য, অ্যাকাউন্টেন্সি ভাষা বোঝার জন্য আমি একটা প্রেজেন্টেশন নিয়ে নিয়েছি, যার সাহায্যে আমরা ট্যালি প্রাইমের অ্যাকাউন্টেন্সি যে সমস্ত ভাষা হয়ে থাকে সেগুলো খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। দেখো, তোমরাও এখন নতুন, এবং এই ব্যক্তির নাম হচ্ছে কি আশিস শর্মা। এও কিন্তু এখন নতুন। যে কি ভাবছে, হ্যালো আমি হলাম আশিস শর্মা, আমি ভাবছি একটা ব্যবসা করার কথা, যার হিসাবপত্র রাখবো আমি ট্যালিতে। অর্থাৎ তোমাদের মতো এও একজন নতুন, এবং এই ভাবছে কি ট্যালিতে আমরা হিসাবপত্র রাখবো, কিন্তু কিভাবে হিসাবপত্র রাখবো না রাখবো সেই বিষয়ে কিন্তু এর কোনো আইডিয়া নেই। তো ট্যালির যে সমস্ত অ্যাকাউন্টেন্সি ভাষা থাকে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করব। এবার দেখো, ব্যবসা করার জন্য আমাদের মেন হচ্ছে কি টাকা। কারণ আমরা যখন ব্যবসায় কোনো একটা স্টার্ট আপ দেবো, তার জন্য আমাদের কিছু টাকার প্রয়োজন। এবার টাকার একটা মেন সোর্স হচ্ছে কি আমাদের কাছে লোন। এবার লোন আমাদের কিন্তু ব্যাংকে অলরেডি দেবে সবসময়। তো ব্যাংক থেকে যদি তুমি কখনো লোন নাও ব্যবসায়িক কাজের জন্য, সেক্ষেত্রে লোনটাকে কি বলা হয়, লাইবিলিটিস বলা হয়। দেখতে পাচ্ছ, লোন হয় কি আমাদের কাছে লাইবিলিটিস, দায় বা দায়িত্ব। কেন লাইবিলিটিস বলা হচ্ছে, কারণ তুমি যখন ব্যাংক থেকে টাকাটাকে লোন নেবে, এই যে টাকার পরিমাণটা দেখতে পাচ্ছ, এটা যখন তুমি ব্যাংক থেকে লোন নেবে, তখন তোমার দায় কি, তোমাকে ব্যাংকে কিন্তু পরবর্তীকালে টাকাকে আবার শোধ করে দিতে হবে। এই ক্ষেত্রে এই টাকাটাকে আমাদের দায়ের মধ্যে ধরা হয়, লাইবিলিটিস এর মধ্যে বলা হয়। অর্থাৎ তাহলে অ্যাকাউন্টেন্সি ভাষায় লোনকে কি বলা হয়, লাইবিলিটিস বলা হয়, অর্থাৎ দায় বা দায়িত্ব বলা হয়। এরপরে দেখো, সাপোজ শুধুমাত্র ব্যাংক থেকে টাকা লোন নয়, আমরা কি করলাম, আমরা আমাদের প্রয়োজনীয় যে সমস্ত টাকা ছিল, অ্যাকচুয়ালি জমানো কিছু টাকা ছিল, পুঁজি যাকে বলা হয় বা ক্যাপিটাল বলা হয়, সেটাও কি করলো আমরা এখান থেকে লাগালাম। তাহলে শর্মাজি কি করলো, প্রথমে ব্যবসাকে ওপেন করার জন্য ব্যাংক থেকে কিছু টাকা লোন নিল, যেটা কিন্তু তার কাছে লাইবিলিটিস ওয়াইজ জমা হলো, এবং কিছু টাকা সে ক্যাপিটাল লাগালো, অর্থাৎ পুঁজি লাগালো। দিয়ে সে কি করলো, তার একটা দোকান ওপেন করলো, যেটা হচ্ছে কি শর্মা জেনারেল স্টোর। অর্থাৎ এই শর্মা জেনারেল স্টোর কিভাবে ওপেন হলো, শর্মাজির কিছু ক্যাপিটাল টাকা এবং শর্মাজি ব্যাংক থেকে যে টাকাটা লোন নিয়েছিল, এই দুটো টাকা কম্বাইন করে কিন্তু শর্মা জেনারেল স্টোরটা কিন্তু এখান থেকে ওপেন হলো। এবার শর্মা জেনারেল স্টোর তো ওপেন হয়ে গেছে। শর্মা জেনারেল স্টোরটা ওপেন হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি শর্মাজির কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ব্যবসাকে করার জন্য। যেমন শর্মাজি ভেবেছে কি, যে সে ব্যবসার হিসাবপত্র রাখবে ট্যালিতে। এবার ট্যালিতে হিসাবপত্র রাখার জন্য তাকে তো বসে কোনো জায়গায় হিসাবপত্র করতে হবে। তার জন্য তার একটা প্রয়োজন কি, চেয়ার। তো সে একটা চেয়ার কিনলো, এবং ট্যালিতে যেহেতু হিসাবপত্র রাখবে, সেক্ষেত্রে তার প্রয়োজন কি, এখান থেকে একটা কম্পিউটার। তো সেক্ষেত্রে একটা কম্পিউটারে কিনলো, প্লাস আর একটা কিন্তু সে এখান থেকে বাস্কেটও কিনলো। বাস্কেট কেন কিনলো, কারণ হচ্ছে কি, তার নাম কি, যে শর্মা জেনারেল স্টোর, সেক্ষেত্রে গ্রসারি জিনিসপত্র থাকবে। সেক্ষেত্রে কি হবে, কাস্টমাররা এসে কিন্তু জিনিসপত্রগুলো এই বাস্কেটে করে কিন্তু শপিং করতে পারবে। এবার একটা জিনিস দেখো, এই জিনিসগুলো শর্মাজি যে কিনলো ব্যবসা করার জন্য, এগুলো কি শর্মাজির কোনো দায়ের মধ্যে পড়লো না? এটা কিন্তু দায়ের মধ্যে পড়লো না, এটা তার কি পড়লো, সম্পত্তির মধ্যে পড়লো। কারণ কি, শর্মাজিকে কিন্তু এই জিনিসগুলো কোনোদিন কাউকে কিন্তু ঘুরিয়ে দিতে হবে না, কারণ এটা তার নিজের সম্পত্তি, টাকা দিয়ে কিনেছে। লোনটা যে সে দিয়েছিল, সেটা কিন্তু তাকে কিন্তু পরবর্তীকালে আবার ঘুরিয়ে দিতে হবে সুদ সমেত। কিন্তু এই চেয়ার, কম্পিউটার বা বাস্কেট, এগুলো কিন্তু সে টাকা দিয়ে কিনে নিয়েছে। এবার এর উপর কিন্তু শর্মাজির পুরোপুরি কিন্তু অধিকার পড়ে গেছে। এক্ষেত্রে এটা কিন্তু তাকে আর কখনো ঘোরাতে হবে না। তার জন্য এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেন্সি ভাষায় কি বলা হয়, অ্যাসেটস। অ্যাসেটস এর বাংলা মানে কি হয়, সম্পত্তি। তাহলে লাইবিলিটিস মানে হচ্ছে কি দায় বা দায়িত্ব, আর অ্যাসেটস মানে হচ্ছে কি সম্পত্তি। এবার দেখো, শর্মাজিও হয়ে গেছে, শর্মাজির দোকানও হয়ে গেছে, এবং শর্মাজির দোকানের মধ্যে চেয়ার, টেবিল, সমস্ত ফার্নিচারও কিন্তু চলে এসেছে। এবার শর্মাজির প্রয়োজন কি, গুডস, অর্থাৎ পণ্য, যার উপরে কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসাটা চলবে। ব্যবসা তো অ্যাকচুয়ালি ওই চেয়ার টেবিলের উপর চলবে না। শর্মাজিকে কোনো জিনিসকে, অর্থাৎ গ্রসারি জিনিসকে আনতে হবে। সাপোজ আমি 5 টাকার জিনিস আনলাম, 7 টাকায় বিক্রি করলাম, মাঝখানে 2 টাকা হচ্ছে আমাদের কাছে প্রফিট। সেক্ষেত্রে তাকে আবার জিনিসকে কিনতে হবে। তো সে কি করলো, এই
জিনিসগুলো যে কিনবে এগুলোকে কি বলা হয় কি গুডস অর্থাৎ পণ্য বলা হয়ে থাকে। এরপরে দেখো মালিকও আছে অর্থাৎ শর্মাজিও আছে, গুডসও আছে এবং দোকানও আছে। এই গুডস গুলো যখন সে কারোর কাছ থেকে কিনবে তাকে কি বলা হয় পারচেস করা বলা হয়ে থাকে, যখন সে কাউকে বিক্রি করবে সেটাকে কি বলা হয় সেলস করা বলা হয়ে থাকে। অর্থাৎ গুডসকে কিনলে বলা হয় পারচেস আর বিক্রি করলে সেলস, এটা কম বেশি অনেকেই তোমরা জানো। এরপরে স্টেপ কি, এরপরে স্টেপ হচ্ছে ড্রয়িংস। এবার দেখো সাপোজ শর্মাজির কিছু ব্যক্তিগত খরচের জন্য সে ব্যবসা থেকে তার কিছু টাকার প্রয়োজন রয়েছে। শর্মাজির কাছে বর্তমানে কিছু ব্যক্তিগত খরচ রয়েছে যার কাছে তার জন্য পর্যাপ্ত কিন্তু টাকা নেই, কিন্তু ব্যবসাতে টাকা রয়েছে। সেক্ষেত্রে শর্মাজি যদি তার ব্যবসা থেকে টাকা নিতে চায় সেই টাকাটা কিন্তু অ্যাজ এ ড্রয়িং হিসাবে কিন্তু ট্যালির মধ্যে গণ্য করা হবে পরবর্তীকালে। এরপরে দেখো শর্মাজি রয়েছে, ব্যবসা রয়েছে, গুডস রয়েছে। এবার দেখো হয়েছে কি ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আমাদের নর্মালি নিউ ইয়ার কবে থেকে স্টার্টিং হয় 1 জানুয়ারি থেকে স্টার্টিং হয় এবং 31 ডিসেম্বর কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু ব্যবসায়ী জগতে কিন্তু এটা চলে না। ব্যবসায়ী জগতে তাদের নতুন বছর স্টার্টিং হয় কবে থেকে 1 এপ্রিল থেকে এবং বছর শেষ হয় কবে থেকে 31 মার্চ থেকে। অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার স্টার্টিং হয় 1 এপ্রিল থেকে এবং এন্ড হয় 31 মার্চ। এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার রাখবে ট্যালি প্রাইমের মধ্যে, কিন্তু এটা তোমরা অনেক সময় দেখতে পাবে। এরপরে দেখো একটা অপশন রয়েছে কি ক্লোজিং স্টক এবং ওপেনিং স্টক। ক্লোজিং স্টক কি হয় আর ওপেনিং স্টক বা কি হয় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাকাউন্টেন্সির ভাষায়। ক্লোজিং স্টক বা ওপেনিং স্টক হোক বা ক্লোজিং ব্যালেন্স হোক বা ওপেনিং ব্যালেন্স হোক, এগুলোর মিনিং কি হয়? অ্যাকচুয়ালি সাপোজ আমি যখন ব্যবসাকে স্টার্টিং করেছিলাম তখন আমি 500 পিস জিনিস নিয়ে অ্যাকচুয়ালি ব্যবসাটাকে অন করেছিলাম। এবার ওই 500 পিস জিনিস আমাদের কাছে কি হবে ওপেনিং স্টক হিসাবে এন্ট্রি হবে। এবার আমি দেখলাম দুদিন পর আমার ওই 500 পিসের মধ্যে 50 পিস জিনিস বিক্রি হয়ে গেছে। তাহলে এখন যখন আমি রেকর্ডটাকে চেক করবো যে আমাদের অ্যাকচুয়ালি এখনো অবধি কটা আইটেম বা কটা স্টক পড়ে আছে, তখন আমাদের দেখাবে কি 450 পিস, কারণ 50 পিস তো অলরেডি বিক্রি হয়ে গেছে। তো সেই 450 পিসে কি বলা হবে ক্লোজিং স্টক, অর্থাৎ অন্তিম কত পর্যায়ে অবধি পড়ে আছে আমাদের কাছে। আমি দেখলাম 3 দিন পর আরো আমাদের 50 পিস বিক্রি হয়ে গেছে, তাহলে সেই মুহূর্তে ক্লোজিং স্টক কি হবে আমাদের কাছে 400 পিস। অর্থাৎ তাহলে ক্লোজিং স্টকের মানে হচ্ছে কি অন্তিম যে স্টকটা পড়ে আছে ওটাকে বলা হয় ক্লোজিং স্টক। একইভাবে ক্লোজিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্সও কিন্তু হয়ে থাকে। যেমন সাপোজ আমার কাছ থেকে কেউ 400 টাকার কি 500 টাকার জিনিস কিনেছে, এবার 500 টাকার জিনিস কেনার পর সে আমাদের দিয়ে গেল 300 টাকা দিয়ে গেছে, তাহলে এখন তার ধারবাকি কত রয়েছে 200 টাকা। তাহলে ওই কাস্টমারের ক্লোজিং ব্যালেন্স হবে কি 200 টাকা, বুঝতে পেরেছো? বা অথবা আমার কাছ থেকে কি 20,000 টাকার জিনিস কিনে নিয়ে গেছে এবং সে আমাকে 10,000 টাকা দিয়ে গেছে, আরো 10,000 টাকা বাকি আছে, তাহলে ওই কাস্টমারের ক্লোজিং ব্যালেন্স কি হবে 10,000 টাকা। ক্লোজিং ব্যালেন্স মানে কি হচ্ছে একই হবে অন্তিম যে ব্যালেন্সটা পড়ে আছে। তো ক্লোজিং স্টক হোক বা ওপেনিং স্টক হোক, ক্লোজিং ব্যালেন্স হোক বা ওপেনিং ব্যালেন্স হোক, দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্যালি প্রাইমের মধ্যে আমাদের যখন আমরা রিপোর্ট চেক করবো তখন কিন্তু এই ক্লোজিং স্টক, ওপেনিং স্টক আর ক্লোজিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্সই কিন্তু থাকবে। সেই দেখে কি তোমাদের কিন্তু বুঝতে হবে যে কি কত টাকার মাল পড়ে আছে বা কত টাকার মাল বিক্রি হয়ে গেছে। এরপরে স্টেপ দেখো কি রয়েছে ক্রেডিটর এবং ডেপ্টরস। এগুলোর মিনিং কি লেনদার বা দেনদার। যখন তুমি কারোর কাছ থেকে জিনিস কিনো সেই পার্টিকে বলা হয় কি ক্রেডিটরস, যখন তুমি কাউকে মাল বিক্রি করো সেই কাস্টমারকে কি বলা হয় আমাদের কাছে ডেপ্টরস। তোমাদের ট্যালিতে কিন্তু কোনো রকম সাপ্লায়ার বা কাস্টমার বলে কিন্তু কোনো রকম উল্লেখ থাকবে না, তোমাদের উল্লেখ থাকবে কি ক্রেডিটর এবং ডেপ্টরস। এগুলোকে দেখে তোমাদের কিন্তু বুঝতে হবে কে তোমাদের সাপ্লায়ার পার্টি আর কে তোমাদের কাস্টমার পার্টি। এবার যে সমস্ত নামগুলো ক্রেডিটরের লিস্টে শো করবে তারা হবে কি আমাদের কাছে সাপ্লায়ার পার্টি, অর্থাৎ তাদের কাছ থেকে আমরা জিনিস কিনেছি, এবং যারা অ্যাকচুয়ালি ডেপ্টরের লিস্টে শো করবে তারা হচ্ছে আমাদের কাছে কাস্টমার পার্টি, অর্থাৎ তাদেরকে আমরা জিনিস বিক্রি করেছি। তাহলে ক্রেডিটর মানে হচ্ছে কি যাদের কাছ থেকে জিনিস কিনি, আর ডেপ্টরস মানে হচ্ছে কি যাদেরকে আমরা অ্যাকচুয়ালি মাল বিক্রি করি, অর্থাৎ কাস্টমারকে। তো ক্রেডিটর এবং ডেপ্টরসটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার রাখবে, এগুলো হচ্ছে কিন্তু অ্যাকাউন্টেন্সি ভাষা। এরপরে আমাদের মেইন টপিক হচ্ছে কি লাইবিলিটিস, যেটা আমরা প্রথমেই অ্যাকচুয়ালি ডিসকাস করেছিলাম। এই লাইবিলিটিস কিন্তু কাজ কিন্তু অনেকটাই রয়েছে আমাদের ট্যালি প্রাইমের মধ্যে। পরবর্তীকালে যখন আমরা ব্যালেন্স শিট চেক করব, অর্থাৎ ব্যবসার আর্থিক পরিস্থিতি আমরা ট্যালি প্রাইমের মধ্যে চেক করব, তখন কিন্তু লাইবিলিটিস কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার লাইবিলিটিস মানে তোমরা প্রত্যেকে জেনে গেছো যে দায় বা দায়িত্ব, যে জিনিসগুলো আমাদের দায়ের মধ্যে পড়বে তাকে আমরা বলি কি লাইবিলিটিস, অর্থাৎ যে সমস্ত জিনিসের উপরে ব্যবসার বা মালিকের কোনো রকম অধিকার থাকবে না সেটা হয় কি লাইবিলিটিস এর মধ্যে পড়ে। এবার লাইবিলিটিস কিন্তু দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে কারেন্ট বা শর্ট লাইবিলিটিস আর একটা হচ্ছে কি
ফিক্সড বা লং লাইবিলিটিস। কারেন্ট বা শর্ট বা ফিক্সড বা লং কি হয়? তুমি এটা বলতে পারো যে সমস্ত দায়গুলো তোমার 1 বছরের মধ্যে শোধ করতে হবে সেটা হয় কি কারেন্ট বা শর্ট লাইবিলিটিস। যেমন লেনদারের পয়সা দেওয়া। এবার দেখো তুমি যার কাছ থেকে জিনিস কিনেছো তাকে নিশ্চয়ই তুমি 1 বছরের পরে টাকা দেবে না, 1 বছরের মধ্যেই টাকা দেবে। তাহলে সেই সমস্ত দায় দেখো তোমাদের কাছে 1 বছরের মধ্যে শোধ হয়ে যাচ্ছে, কারণ তুমি যার কাছ থেকে জিনিস কিনবে তাকে তো তোমাকে টাকা দিতে হবে, সেটা তো তোমাদের কাছে এক প্রকার দায়ের মধ্যেই পড়ছে। তো সেক্ষেত্রে এটা করছে আমাদের কাছে লাইবিলিটিস এর মধ্যে পড়ছে। বা ধরো তুমি কম সময় কারো কাছ থেকে ধার নিয়েছো, সেটা তোমাদের লাইবিলিটিস এর মধ্যে পড়ছে। বা দোকানের ভাড়া দেওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, ট্যাক্সের বিল দেওয়া, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের দায়, এবং এই সমস্ত দায় কিন্তু আমাদের 1 বছরের মধ্যেই শোধ করতে হবে। এই জন্য এটাকে কি বলা হয় কারেন্ট বা শর্ট লাইবিলিটিস। তাহলে অর্থাৎ কি হলো, যে সমস্ত দায় আমাকে 1 বছর কি 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তাকে কিন্তু আমরা কারেন্ট বা শর্ট লাইবিলিটিস এর মধ্যে ফেলবো। এবং ফিক্সড বা লং লাইবিলিটিস কোনগুলো হবে? এমনও কিছু দায় থাকবে যে সমস্ত দায়গুলো আমরা 1 বছরের পরে মানে অনেকটা লং টাইম ধরে কিন্তু শোধ করব, সেটা হয় আমাদের কাছে ফিক্সড বা লং লাইবিলিটিস। যেমন কি, যেমন ব্যাংক থেকে যখন যদি তুমি কারো কাছ থেকে লোন নাও, সাপোজ ব্যাংক থেকে লোন নিয়েছো, ব্যাংক থেকে নরমালি লোন নিলে কিন্তু আমাদের কাছে 1 বছর 2 বছর 3 বছরের জন্য কিন্তু লোন দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু 1 বছরের মধ্যে কোনোদিনই শোধ হবে না। সেক্ষেত্রে ব্যাংক থেকে টাকা লোনটা কিন্তু আমাদের কাছে লং লাইবিলিটিস। তাহলে লাইবিলিটিস মানেই হচ্ছে দায়িত্ব। এবার ফিক্সড বা লং লাইবিলিটিস মানে কি হয়, যে সমস্ত দায় আমরা 1 বছরের পরে শোধ করব। আর কারেন্ট বা শর্ট লাইবিলিটিস কি হয়, যেগুলো আমরা 1 বছরের মধ্যে শোধ করব। তো লাইবিলিটিস আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর টপিক হচ্ছে আমাদের কাছে অ্যাসেটস বা সম্পত্তি। আমাদের কাছে ব্যালেন্স শিটে দুটো জিনিস থাকে ট্যালির মধ্যে, লাইবিলিটিস এবং অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে কি সম্পত্তি। সম্পত্তি কাকে বলে? সেই সমস্ত জিনিস যার উপর ব্যবসার অধিকার থাকে এবং যা কোনোদিন না কোনোদিন টাকাতে রূপান্তর করা সম্ভব। অর্থাৎ এমন জিনিস যার উপর ব্যবসার অধিকার থাকে। এবার দেখো, যার উপর ব্যবসার অধিকার থাকতো না তাকে কি বলা হতো? লাইবিলিটিস। এবং যার উপর ব্যবসার অধিকার থাকে তাকে কি বলা হয়? অ্যাসেটস। এবং যা কোনোদিন না কোনোদিন আবার টাকাতে রূপান্তর করা অ্যাকচুয়ালি সম্ভব, সেটা কিন্তু আমাদের কাছে সম্পত্তি বলে কিন্তু গণ্য করা হবে। এবার একইভাবে সম্পত্তিটা কিন্তু দুটো ভাগ আছে আমাদের কাছে, কারেন্ট অ্যাসেটস এবং ফিক্সড অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস কি হয়, 1 বছরের মধ্যে যে সমস্ত সম্পত্তি আমাদের কাছে আসবে সেটা হচ্ছে কি কারেন্ট অ্যাসেটস। যেমন দেখো দেনদার বা ডেপ্টরস। সাপোজ তোমার কাছে কিছু কাস্টমার আছে, যে কাস্টমারগুলো তোমাদের কাছে জিনিস কিনে নিয়ে গেছে এবং কিন্তু তারা তোমাকে টাকা দেয়নি এখন অবধি। এবার টাকা না দিলেও টাকা তো তোমাকে অ্যাকচুয়ালি একদিন দেবে, তাহলে ওই টাকাটা তোমার কাছে কিন্তু সম্পত্তি ওয়াইজ কিন্তু জমা আছে। হয়তো তোমার কাছে এখন অবধি আসেনি, কিন্তু কোনো না কোনো দিন তো আসবেই, এবং সেই টাকাটা কিন্তু আমাদের 1 বছরের মধ্যে কিন্তু আসবে। তাই জন্য ওটা কি বলা হচ্ছে, আমাদের কাছে সম্পত্তির মধ্যে ফেলা হচ্ছে, কারণ ওই টাকার উপর কিন্তু আমার অধিকার রয়েছে। বলা হয়েছিল যে সমস্ত জিনিসের উপর ব্যবসার অধিকার থাকে তাকে বলা হয় কি সম্পত্তি বলা হয়ে থাকে বা অ্যাসেটস বলা হয়ে থাকে। স্টক, তোমাদের দোকানে যে সমস্ত জিনিসগুলো পড়ে আছে ওই জিনিসগুলো তুমি যখন কালকে বিক্রি করবে ওর পরিবর্তে তো আবার টাকা ঘুরে আসবে আমাদের কাছে, বলা হয়েছিল দেখো, এবং যা কোনোদিন না কোনোদিন আবার টাকাতে রূপান্তর করা সম্ভব। এবার দেখো তুমি যখন স্টককে বা গুডসকে যখন বিক্রি করবে, বিক্রি করার পর তার পরিবর্তে কিন্তু আবার টাকা ঘুরে আসবে। সেক্ষেত্রে স্টকও কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটস এর মধ্যে পড়ছে। ক্যাশ তো অ্যাসেটসই হয়, সম্পত্তি হয়, ব্যাংকে তো টাকাই থাকে, অ্যাসেটসই হয়। ফিক্সড অ্যাসেটস কি হয় আমাদের কাছে, যে সমস্ত সম্পত্তিগুলো একইভাবে 1 বছরের পরে আসবে। যেমন সাপোজ তুমি ব্যবসা করার জন্য জমি কিনেছিলে, বিল্ডিং বানিয়েছিলে, মেশিন ফার্নিচার কিনেছিলে। এবার এই সমস্ত জিনিসগুলো তুমি নিশ্চয়ই 1 বছরের মধ্যে বিক্রি করে টাকাতে রূপান্তর করবে না, কারণ কি এগুলো আমরা ব্যবসা করার জন্য কিনেছিলাম। যদি কোনোদিন ব্যবসা ডুবে যায় বা আমাদের প্রয়োজন পড়ে বিক্রি করার জন্য, তখন আমরা এটাকে বিক্রি করব। সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাসেটস এর মধ্যে পড়বে না। সম্পত্তি তো অবশ্যই পড়বে, কারণ কি জমিকে তুমি বিক্রি করলে আবার টাকা ঘুরে আসবে, বিল্ডিং কে বিক্রি করলে আবারও কিন্তু টাকা ঘুরে আসবে। তো এটাও কিন্তু আমাদের ফিক্সড অ্যাসেটস এর মধ্যে পড়ছে। অর্থাৎ কি এটা আমাদের কাছে ফিক্সড হয়ে গেল এই সম্পত্তি। আর এই সমস্ত সম্পত্তি কিন্তু আমাদের ফিক্সড হয়নি, এগুলো আমাদের কিন্তু 1 বছরের মধ্যে ঘুরে আসবে। এবার অ্যাসেটস কিন্তু আরো ভাগ থাকে, কি হচ্ছে টেনজিবল অ্যাসেটস এবং আছে কি নন টেনজিবল অ্যাসেটস। টেনজিবল অ্যাসেটস কি হয়, যে সমস্ত সম্পত্তিকে যাকে আমরা ছুঁয়ে দেখতে পারি সেটা হয় আমাদের কাছে টেনজিবল অ্যাসেটস। এবার দেখো এমন কোন সম্পত্তি থাকে যাকে আমরা ছুঁতে পারি, যেমন এই যে চেয়ার, টেবিল, টাকা পয়সা ছুঁতে পারি, তো এটা আমাদের কাছে কি হয় টেনজিবল অ্যাসেটস হয়। আবারও একটা অ্যাসেটস থাকে যেটা হচ্ছে কি নন টেনজিবল অ্যাসেট, দেখতে পাচ্ছ নন টেনজিবল অ্যাসেটস। তো এমনও কোনো সম্পত্তি থাকে যে সমস্ত সম্পত্তিকে আমরা ছুঁতে পারি না, যেমন যাকে কি বলা হয় ট্রেডমার্ক বা কপিরাইট। যখন কোনো একজন ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে মার্কেটে থাকার পর তার একটা নাম এবং সুনাম হবে, তার যে ব্র্যান্ড ভ্যালু তাকে কি বলা হয় নন টেনজিবল অ্যাসেটস। একটা ব্যবসাকে দীর্ঘ সময় ধরে চালানোর জন্য কিন্তু নন টেনজিবল অ্যাসেটসই কিন্তু কাজে আসে। এবার দেখো যদি তোমার নাম থাকে, তোমার যদি একটা যদি ব্র্যান্ড ভ্যালু থাকে, সেক্ষেত্রে তোমার জিনিস কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ভালোভাবে বিক্রি হবে। তো সেই জিনিসগুলো, সেই যে নাম এবং সেই যে পরিচয়টাকে কিন্তু আমরা ছুঁতে পারি না, কিন্তু সেটা আমাদের কাছে এক প্রকার সম্পত্তি। ওই সম্পত্তির জন্য
জন্য কিন্তু আমাদের কাছে কাস্টমাররা আসছে। তো ওটাকে কি বলা হয় আমাদের কাছে নন টেঞ্জিবল অ্যাসেটস। আর টেঞ্জিবল অ্যাসেটস কোনগুলো বলা হয়, যেগুলো আমরা ছুতে পারি, যেমন আমাদের কাছে টাকা পয়সা আছে বা স্টক আছে, দোকান আছে, ওটাকে বলা হয় কি টেঞ্জিবল অ্যাসেটস। তো এই ছিল আজকে কিছু পার্ট যেগুলো হচ্ছে অ্যাকাউন্টেন্সির ভাষা। এইগুলো ক্লিয়ার রাখলে কিন্তু আমাদের ট্যালিটা কিন্তু অনেকটাই কিন্তু সোজা হয়ে যাবে, যেহেতু ট্যালি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। পরের ক্লাস থেকে কিন্তু আমরা ট্যালি প্রাইমের পুরো সফটওয়্যারের মধ্যে যাব এবং সেখান থেকে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা এন্ট্রি করা আস্তে আস্তে কিন্তু শিখবো। আজকের ক্লাসটা এতটুকুর জন্য। তোমরা প্লে লিস্টটা ফলো করো, প্লে লিস্টটা ফলো করলে কিন্তু সমস্ত ভিডিও স্টেপ বাই স্টেপ কিন্তু প্রপার পেয়ে যাবে।